আসসালামু আলাইকুম। বিজয় এফএম নিউজ আপডেটের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস নীলা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যাত্রাবাড়িতে ফল বিক্রেতা হত্যা, শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা ও সজীব ওয়াজেদ আসামি। গোপালগঞ্জের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্যের পদত্যাগ। পুলিশের খোয়া যাওয়া 1097 আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিক্ষোভের মুখে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি সাবেক সংসদ সদস্য লতিফকে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই বললেন তারেক রহমান। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলে করা রিটের শুনানি বৃহস্পতিবার। পাকিস্তানে ধীরগতির ইন্টারনেট, অভিযোগ সরকারের দিকে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে হ্যাকিং এর জন্য দায়ী ইরান বললেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। ভারতের সরকার বিরোধী আন্দোলনে ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার পরিণতি। ইসরায়েলি হামলায় গাজার সাংবাদিক নিহত। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। নেপালে গোল করে আবু সাইদ মুগ্ধকে স্মরণ অনূর্ধ্ব 20 দলের মিরাজুলের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে নিহত 3 জনের পরিবার আজ আদালতে 3টি হত্যা মামলা করেছে। এগুলোর একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদকেও আসামি করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিউ.এম. মাহবুব ও সহ উপাচার্য সৈয়দ শামসুল আলম পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার বেলা 3টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর তারা পদত্যাগপত্র পাঠান। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষক কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করে নিজে পদত্যাগ করেন উপাচার্য কিউ.এম. মাহবুব। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্রে স্বেচ্ছায় পদত্যাগ করার কথা উল্লেখ করেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া 1097টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন ধরনের 1097 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া 20,778 রাউন্ড গুলি, 1,482টি কাঁদানে গ্যাসের শেল এবং 71টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। বিক্ষোভের মুখে চট্টগ্রাম 11 আসনের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি। 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে তাকে আদালতে নিয়ে আসে পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শত শত আইনজীবী সহ সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়ে নিয়ে যাওয়া হয় কারাগারে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের পক্ষে শক্তির কাছে, গণতান্ত্রিক শক্তির কাছে বিনীত আহ্বান, আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারত্বে লিপ্ত হবেন না, দখলদারত্বের সহায়তা করবেন না, কেউ দুর্বলের ওপর আঘাত হানবেন না, কেউ আইন নিজেদের হাতে তুলে নেবেন না। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, আসুন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকেই আরো দায়িত্বশীলতার পরিচয় দিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের বেঞ্চ শুনানির জন্য দিন ধার্য করে আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতের রিটের পক্ষে রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন।
পাকিস্তানে অনেকদিন ধরে ইন্টারনেটের গতি ধীর পাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। গতকাল সোমবার কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন, সাধারণত ইন্টারনেটের গতি যেমন পাওয়া যায় তার তুলনায় এখন গতি অর্ধেকের কম। এই সমস্যার কারণে লাখো ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ব্যবসায়িক কাজকর্মে ব্যাঘাত ঘটছে। এতে দেশ জুড়ে অনেকেই অভিযোগ করেছেন যে জাতীয়ভাবে একটি ফায়ারওয়াল স্থাপনের কারণে ইন্টারনেটের গতি ধীর হয়েছে। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করেছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির সম্প্রতি হ্যাকিং এর কবলে পড়ে। সে সময় এজন্য ইরানকে দায়ী করে ট্রাম্প শিবির। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থাও বলেছে এই হ্যাকিং এর পেছনে ইরানের হাত আছে। তাদের অভিযোগ, তেহরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। ছাত্র জনতার আন্দোলনের পরিণতির ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিত্য তুলনীয় হচ্ছেন ভারতে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনার পরিণতির কথা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় বলেছেন, ওরা ভেবেছে এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে। একই প্রসঙ্গ প্রতিধ্বনিত হলো ভারতের কর্ণাটক রাজ্যেও। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যের এক কংগ্রেস নেতা বলেছেন, রাজ্যপালের রাশ টানা না হলে শেখ হাসিনার মতো তাকেও বিদায় নিতে বাধ্য করা হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি গোলার আঘাতে এক সাংবাদিক নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনের একটি সংবাদ মাধ্যম গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশা মতোই হয়েছে বাংলাদেশের। নেপালে আজ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়েছে মারুফুল হকের দল। ম্যাচের 18 মিনিটে মিরাজুল ইসলামের গোলে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে পিয়াস আহমেদ নোভা ব্যবধান বাড়ান। তবে আগাগোড়া প্রাধান্য বিস্তার করে খেললেও আরও বড় ব্যবধানে জিততে না পারার আক্ষেপ থাকবে বাংলাদেশের। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রথম বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ক্রীড়া দলের খেলা চলছে। নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচের 18 মিনিট লঙ্কানদের বিপক্ষে গোল করেই ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী আবু সাইদু মীর মুগ্ধকে স্মরণ করেছেন বাংলাদেশ দলের মিরাজুল ইসলাম। এতক্ষণ শুনছিলেন বিজয় এফএম নিউজ আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।